গভীর রাতের অন্ধকারে মরণ ডাক ডাকে কে? নিশি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি আরও একটা দুর্দান্ত রোমহর্ষক নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হতে চলেছে নিশি ডাকের ওপর। তবে আজকের এপিসোড শুরু করার আগে বলে রাখি আবারও সেই কথা যা প্রত্যেক দিনই বলি, যে আমাদের চ্যানেলের উদ্দেশ্য কিন্তু কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে প্রমোট বা সাপোর্ট করা নয়। তোমাদেরকে এন্টারটেইন করতে পারাই আমাদের চ্যানেলের প্রাথমিক এবং প্রধান উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা নিজেদেরকে সার্থক বলে মনে করব। বিশ্বাস করা না করা পুরোটাই তোমাদের একান্ত ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের কাহিনী এবং ঘটনাগুলো শুনলে তোমাদের কিন্তু মনে হতেই পারে, শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধুই কি গল্প? তো আর বেশি দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। নিশি হলো আমাদের গ্রাম বাংলার এমন এক কুখ্যাত আরবান লেজেন্ড বা এমন এক প্রেতাত্মা, যে গভীর রাতের নিঝুম অন্ধকারে কোনো কাছের মানুষের গলা করে এসে ডাকে, যেটাকে সাড়া দিলেই ব্যাস আর রক্ষে নেই। সাড়া দেওয়ার মাসুল জীবন দিয়ে শোধ করতে হয়। এর পরিণাম নিশ্চিত মৃত্যু। তবে এই নিশি ডাকের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সেগুলি হলো, এরা 2 থেকে 3 বারের বেশি ডাকতে পারে না। সেই কারণেই নিঝুম রাতে অথবা নিঝুম নির্জন স্থানে কোনো চেনা মানুষের গলা পেলে 3 বারের পর 4 বারের ডাকেই সাড়া দিতে হয়। তার আগে সাড়া দিতে নেই, বা নির্জন স্থানে পেছন থেকে ডাক শুনতে পেলে পেছন ঘুরে তাকাতে নেই। তা না হলেই নিশ্চিত মৃত্যুকে আহ্বান করা হয়। তো এই নিশি ডাকেরই একটি সত্যি ভৌতিক ঘটনা এবং একটি কাহিনী আমরা শুনবো আজকের এপিসোডে। তো আর বেশি দেরি না করে আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনা অভিজিতের বাড়ি মেদিনীপুরের এক গ্রামে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 12-13 বছর আগে। অভিজিতের বয়স তখন প্রায় 8-9 বছর। ঘটনাটা অভিজিতের ভাষায় বলতে গেলে বলতে হয় যে, আমরা সেদিন সন্ধেবেলায় বাড়ির উঠোনে বসে সবাই গল্প করছিলাম। বেশ গরম পড়েছিল। হঠাৎ করে পাড়ার অমিত জেঠু দৌড়ে এসে বাবাকে জিজ্ঞেস করে যে বাবা কি তাকে ডেকেছিল একটু আগে, কিন্তু বাবা তো কাজের থেকে এসেই আমাদের সাথেই ছিল। বাবা আবার কখন গেল? কই না তো রে অমিতদা, আমি তো বাড়িতে আসা থেকেই রমা আর বাচ্চাদের সাথেই আছি রে। আজ যা গরম পড়েছে, বাবা বলল। হ্যাঁ দাদা, আপনার ভাই তো কাজ থেকে আসার পর থেকে একবারও বেরোয়নি আজ, মা বলে উঠল। কেন রে অমিতদা, কি হয়েছে বলতো তোর? আগে এখানে বস তো দেখি শান্ত করে, কিরকম যেন লাগছে তোকে। কি গো, এক গ্লাস জল আনো তো দেখি দাদার জন্য। ঠক ঠক করে জলের গ্লাসের পুরো জলটা এক ঠোকে শেষ করে ফেলে অমিত জেঠু বলতে শুরু করলো। আর বলিস না, দুপুরে ঘুমিয়ে পড়েছি, তারপর খেয়ালই নেই যে কখন সন্ধে হয়ে গেছে। তোর বৌদিও বাপের বাড়ি গেছে, তাই ডেকে দেওয়ার আর কেউ নেই। হঠাৎ ঘুম ভাঙলো তোর গলায়। শুনলাম দরজার ওপাশ থেকে তুই যেন ডাকছিস অমিতা অমিতা করে। ধরফর করে উঠে দরজা খুলে দেখি কোথাও কেউ নেই। তারপর ব্যাপার বুঝে ভয়ে গলাটা কাঠ হয়ে যায় আমার। তাই ছুটতে এলাম তোদের বাড়িতে, জানতে যে তুই সত্যি গিয়েছিলিস কিনা। কই না তো, আমি তো যাইনি। আর ব্যাপার বুঝে মানে কি ব্যাপার বলতো অমিতদা, বাবা আবার জিজ্ঞেস করলো। উত্তরে জেঠু বলল, আরে জানিস না, চত্বরে নিশির উপদ্রব তো খুব বেড়েছে ইদানিংকালে। এই তো গত সপ্তাহে পাশের গ্রামের অনির্বাণ মারা গেল নিশির ফাঁদে পা দিয়ে। গত কয়েক মাসে এই নিয়ে 11 জনের মৃত্যু হলো। কি বলছিস রে অমিতদা? আরে তাই নয় তো আর বলছি কি, সাবধানে থাকবি, বউ বাচ্চা নিয়ে ঘর করিস। আপনিও সাবধানে থাকবেন দাদা, আর পারলে আগামীকাল মায়ের থানে গিয়ে একবার পুজো দিয়ে আসবেন। একটা খুব বড় ফাঁড়া কাটলো কিন্তু আপনার, সাবধানে যাবেন, মা আবার বলল। এরপর বাবা, এই নে এটা নিয়ে যা দাদা, এই বলে জেঠুর হাতে একটা বিড়ি ধরিয়ে দিয়ে দিল। মা বলে উঠলেন, দুগ্গা দুগ্গা,
তার ঠিক 2 দিন পরে আমরা ঘরে বসে আছি রাতের খাওয়া দাওয়া সেরে। ঘরের দরজা এঁটে বাবা মায়ের সাথে গল্প করছে। এমন সময় বাবা শুনতে পায় বাবার চম্পা মাসি এসে দরজায় টকটক করে টোকা মেরে বাবার নাম ধরে ডেকে বলে, কিরে রবিন, তেল আছে রে তোদের ঘরে বাবা? বাবা মাকে বলে, এই দাঁড়াও দাঁড়াও, শুনছো চম্পা মাসির গলা না? আবারও দরজায় বাইরে থেকে গলার আওয়াজ ভেসে আসে, কিরে রবিন, কি হলো রে বাবা, তেল আছে রে তোদের ঘরে একটু? বাবা বলে, এই দাঁড়াও তো, চম্পা মাসি এসেছে বোধহয়। এই বলে বাবা এক বাটি তেল হাতে নিয়ে দরজা খুলে বাইরে যায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে গেটের বাইরে গিয়ে দেখে শাড়ি পরে একজন মহিলা হেঁটে যাচ্ছে। বাবা ভাবে হয়তো মাসি এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাশের বাড়ি থেকে তেল চাইতে চলে গেছে। মাসি, ও মাসি বলে ডাকে বাবা, কিন্তু মাসি হনহনিয়ে পেছনে না তাকিয়ে এগিয়ে যেতে থাকে পাশের আম বাগানের দিকে। বাবাও পিছন পিছন প্রায় দৌড়াতে থাকে। মাসি ক্রমশ বাগানের ভেতরে যেতে থাকে। বাগানের পানা পুকুরটার কাছাকাছি এসে হঠাৎ করে মাসি যেন অদৃশ্য হয়ে যায়। এদিক ওদিক খুঁজে টাকাটাকি করেও মাসিকে না দেখতে পাওয়া গেলে বাবা বুঝতে পারে যে এ আর যাই হোক চম্পা মাসি নয়। হঠাৎ বাবার মনে হতে থাকে বাবার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। বাবা আস্তে আস্তে পেছন না ফিরেই এক পা করে পেছনের দিকে হেঁটে পাশের রাস্তা ধরে সোজা বাড়ির দিকে আসতে শুরু করে। হঠাৎ করে রাস্তার পাশে পড়ে থাকা ভাঙা একটা কাচের টুকরোয় বাবা দেখতে পায় সেই শাড়ি পরা মহিলা তার পিছনে ধাওয়া করেছে। তবে তার মুখটা মাসির নয়, বীভৎস ভয়ঙ্কর থ্যাতলানো। চোখের মণিটা পুরো সাদা, যেন হিংসায় দপদপ করে জ্বলছে। বাবার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। দরদর করে ঘামতে থাকে বাবা, পা যেন আর আগে এগোয় না। তবু বাবা থেমে থাকে না। পাশে পড়ে থাকা একটা ভাঙা গাছের ডাল তুলে তাতে দেশলাই দিয়ে আগুন জ্বেলে সেটাকে মশালের মতো বানিয়ে বাড়ির দিকে প্রায় ছুটতে থাকে, যাতে মাসি সেজে থাকা পেছনের জিনিসটা তার ধারে কাছে না আসতে পারে। তারপর বাড়ির প্রায় কাছাকাছি কোনো রকম পৌঁছে হাতের মশালটা পেছনে ছুঁড়ে মারে বাবা। জানি না সেটার গায়ে তা লাগে কিনা। এরপর বাবা হাঁফাতে হাঁফাতে ঘরে ঢোকে। ঘরের দরজায় খিল তুলে দিয়ে আমাদেরকে বলে সব কথা। সে রাতটা আমরা সবাই জেগে কাটিয়ে দিই। আমার আজও মনে আছে, ভয়ে আতঙ্কে সেদিন আমরা কেউই 2 চোখের পাতা এক করতে পারিনি। পরের দিন সকালে বাবা সকলকে সবটা জানায় এবং গ্রামের মোড়লদেরকে নিয়ে একটা পঞ্চায়েত বসে এবং তাতে ঠিক হয় যে সেদিন থেকে যতদিন না পর্যন্ত নিশির উপদ্রব শেষ হয়ে যাচ্ছে সবাই তাদের ঘরের চারপাশে মশাল জ্বালিয়ে গণ্ডি বানিয়ে রাখবে, যাতে নিশি আর কারোর দরজায় এসে মরণ ডাক না দিতে পারে। এরপর আমরা এবং গ্রামের সকলে সেই পন্থাই বেছে নিই নিশির বানানো মৃত্যুজাল ভেদ করতে। তারপর থেকে নিশির হাতে আর গ্রামের কারোর প্রাণ যায়নি। এর বেশ কিছু মাস পর নিশির উপদ্রব পুরোপুরিভাবে শেষ হয়ে যায় গ্রাম থেকে, এবং সেদিন থেকে আজ পর্যন্ত এই গ্রাম আর নিশির ডাক শোনেনি। তো এই তো ছিল আজকের নিশির ডাকের একটি সত্যি ভৌতিক ঘটনা। এরপর আমরা দ্বিতীয় কাহিনীটি শুনব। তবে তার আগে বলে রাখি যে আপনাদেরও যদি থেকে থাকে এরকমই কোনো অলৌকিক অভিজ্ঞতা, অথবা আপনাদের যদি জানা থাকে এরকম কোনো ভৌতিক অথবা সুপারন্যাচারাল ঘটনা, তাহলে তা শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমাদেরকে ঘটনা লিখে পাঠান আমাদের ইমেল আইডি romanchorahosyo@gmail.com-এ, যা সেন্টারের নাম সহ আমি নিজের গলায় পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে যদি সেন্টারের আপত্তি থাকে তবে তার নাম প্রকাশ না করেই তা পড়ে শোনানো হবে। তো এবার তাহলে আজকের দ্বিতীয় কাহিনীটি শুরু করা যাক। গভীর রাতে অমিয়র ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ। কাঁচা ঘুম ভেঙে অমিয় হাই তোলে, বোঝার চেষ্টা করে তার দরজাতেই আওয়াজ হচ্ছে তো। ইতিমধ্যে একটা পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসে, অমিয় দরজা খোল, আমি কানাই, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। অমিয় উঠে দরজা খুলতে যায়। হঠাৎ তার মনে হয় কানাই তো পাশের পাড়ায় থাকে,
এত ইমার্জেন্সি এবং বিপদে এতটা পথ সে হেঁটে আসবে কেন? শুধু তার সাহায্য চাইতে? তারপর এত অনেক লোক আছে। গন্ডগোলের আঁচ পেয়ে অমিয় বিছানায় চুপ করে বসে থাকে, কোনো উত্তর দেয় না। এদিকে ধৈর্যচ্যুত কানাই বাইরে থেকে ডেকেই চলেছে, এই অমিয়, শুনতে পাচ্ছিস না নাকি? কানের মাথা খেয়েছিস? আরে আমার বাবা খুব অসুস্থ রে ভাই, শিগগিরই দরজা খোল। বিছানায় বসে অমিয় ঠক ঠক করে কাঁপতে থাকে। সে বুঝতে পারে নিশি তার প্রিয় বন্ধু কানাইয়ের গলা নকল করে তাকে ডাকছে। তার ডাকে ভুল করে একবার সাড়া দিলেই হলো, বেঘরে প্রাণটা যাবে। যেমনভাবে তাদের গ্রামের তরতাজা 7টি তরুণ তরুণীর প্রাণ গেছে 1 বছরে। ধীরে ধীরে কানাইয়ের হাঁকটা কমে এলো এবং এক সময় তা বন্ধ হয়ে গেল। অমিয় বিছানা আঁকড়ে সারা রাত মরার মতো ভয় পড়ে রইল। ভোরের আলো যখন খুলখুলি ভেদ করে তার মুখে পড়ল, তখন সে একটু ভয় মুক্ত হলো মাত্র। খুখুরদা গ্রামে অমিয় কানাইদের বাস। তখন অবিভাজিত মেদিনীপুর জেলা, বেশ বর্ধিষ্ণু গ্রাম। অনেকেই সরকারি চাকরি করে, কেউ কেউ স্কুল টিচার বা ব্যাংক কর্মী, বা কেউ কেউ বড় চাষি বা মাঝারি চাষি। এহেন সুন্দর এবং শান্তি ঘন একটি জনপদে হঠাৎই ঘনিয়ে এলো করাল বিপদের ছায়া। প্রথম ঘটনাটা ঘটে খুকু নামে একটি 16 বছরের মেয়ের সাথে। মেয়েটি তার ঠাকুমার সাথে রাতে ঘুমাতো। একদিন খুব সকালে দেখা গেল মেয়েটি তাদের সদর দরজার সামনে মরে কাঠ হয়ে পড়ে আছে। অথচ তার ঠাম্মা জানতেই পারে না যে তার নাতনি কখন দরজা খুলে ঘরের বাইরে বেরিয়েছিল। মেয়েটির নাক চোখ দিয়ে রক্ত ঝরছিল। এ নিয়ে বিস্তর নিষ্ফল থানা পুলিশ এনকোয়ারি হয়েছিল। প্রাথমিক তদন্তের ফলাফলে এটুকু জানা গিয়েছিল যে মেয়েটি নিদারুণ এক আতঙ্কে মারা গেছে। এরপরের মৃত্যু বিশু মাইতি বলে এক যুবকের। সে একাই ঘরে শুতো। একদিন দেখা গেল মাঝরাতে সে স্বেচ্ছায় ঘরের দরজা খুলে কয়েকশো গজ হেঁটে মোল্লাপাড়ার কবরস্থানের কাছে মরে পড়ে আছে। মাঝরাতেই ঘটনাটি ঘটেছিল, কারণ একদল গ্রামবাসী পাশের গ্রাম থেকে যাত্রা দেখে ফেরার সময় রাত 3টে নাগাদ কবরখানা সংশ্লিষ্ট এলাকায় বিশুর মৃতদেহ দেখতে পায়। রাত 11টার সময় তারা যখন পাশের গ্রামে যাত্রা দেখতে যাচ্ছিল, তখনও তারা বিশুকে দাওয়ায় বসে থাকতে দেখেছে। তার কান থেকে চুঁইয়ে রক্ত পড়ছিল। এরপর একে একে নাড়ু, রত্না, সুশীল, কালীপদ আর পাপিয়া মারা যায়। এদের প্রত্যেকের বয়সই 15 থেকে 25-এর মধ্যে। এদের প্রত্যেকেই মারা গিয়েছিল নিজেদের ঘরের বাইরে মাঝরাতে, যেন রাতের অন্ধকারে হঠাৎ কোনো কিছু তাদের ঘুম ভাঙিয়ে তাদের বাড়ির বাইরে বের করে নিয়ে গেছে এবং তারপর তাদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মৃত্যুকালীন প্রত্যেকের চোখে মুখে অস্বাভাবিক আতঙ্ক ফুটে উঠেছিল। প্রত্যেকের চোখ নয়তো কান নয়তো নাক দিয়ে ভালো মতো রক্তপাত হয়েছিল। যথারীতি পুলিশ একটি কেসেরও সমাধান করতে পারেনি। প্রথম পুলিশ ভেবেছিল এসব কোনো বিকৃত মনস্ক সিরিয়াল কিলারের কাজ, কিন্তু একটি মৃতদেহতেও যখন কোনো অস্ত্রের আঘাত পাওয়া যায়নি, তখন ব্যাপারটা সন্দেহের দিকে যায়। প্রত্যেকটি মৃত ব্যক্তির কান, চোখ, নাক দিয়ে রক্তপাত হয়েছে। ময়নাতদন্তে প্রকাশ, প্রত্যেকটি মৃত্যু অসম্ভব ভয়ের কারণে হৃদক্রিয়া বন্ধ হয়েছে। ক্রমশ ঘটনাগুলোর পেছনে কোনো ভৌতিক কারণ আছে সেটা বুঝতে আর কারোর অসুবিধা রইল না। ইতিমধ্যে গ্রামে কামাখ্যা সিদ্ধ এক যোগী পুরুষের আবির্ভাব ঘটল। তিনি গ্রামে ঢুকেই অনুভব করলেন যে সেই গ্রামে কোনো অত্যন্ত ক্রূর কোনো শয়তান আত্মার উপস্থিতি রয়েছে। তখন তাকে মৃত্যুর ঘটনাগুলো বলা হলো। অমিয় ও কানাই সম্প্রীতি কানাইয়ের গলা নকল করে নিশির ডাকের ঘটনাটিও বলল। সেই মহাপুরুষ গণনা করে বললেন, নিশিই বটে, এক গোপিত অত্যন্ত দুরন্ত প্রকৃতির ভয়ানক প্রেতাত্মা এই গ্রামের কয়েকজনের উপর অত্যন্ত রুষ্ট এবং নিশির ডাক ডেকে তাদের পরিবারের কনিষ্ঠদের হত্যা করে প্রতিশোধ নিচ্ছে। অবিলম্বে এর প্রতিকার না করলে অদূর ভবিষ্যতে আরও অনেক মৃত্যুর ঘটনা ঘটবে। গ্রামবাসীদের অনুরোধে তিনি প্রতিকারের অনুষ্ঠান আয়োজন করতে রাজি হলেন। ঠিক হলো আগামী অমাবস্যার রাতে সেই অনুষ্ঠান করা হবে। সেদিন রাতে 2টো ঘটনা ঘটল। বুলির ভীষণ জ্বর, তাই তার মা তার দেখাশোনার জন্য তার সঙ্গেই শুলেন। রাত তখন প্রায় 2টো। জ্বরের প্রকোপে বুলির ঘুম ভেঙে গেল।
আর তখনই বুলি শুনতে পেল তার মা তাকে ডাকছে আর বলছে, মা বুলি, তোর কি খুব কষ্ট হচ্ছে? আয়, আমার কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিই। বুলি বলতে যাচ্ছিল যে হ্যাঁ, তার খুব কষ্ট হচ্ছে, আর তখনই বুলি দেখতে পেল যে তার মা ঠিক তার পাশে শুয়ে গভীর নিদ্রাচ্ছন্ন। তাহলে মায়ের গলায় কি কথা বলছে? বুলি ভয় ভয় তার মাকে ডেকে তুলল। তখনও বুলির নকল মা ঘরের ওপাশ থেকে বলে চলেছে, মা, তোর মাথায় হাত বুলিয়ে দি, জলপট্টি দি। বুলির মা বুলির মুখ হাত চাপা দিয়ে দিলেন যাতে সে কোনো প্রত্যুত্তর না দিতে পারে। ভয়ে দুজনে সে শীতের রাতে ঘেমে উঠল। কিছুক্ষণ পর বুলির নকল মায়ের টাকাটাকি ক্ষীণ হয়ে একসময় মিলিয়ে গেল। বুলির মা বুঝলেন ভগবান খুব জোর তার মেয়েকে রক্ষা করলেন এ যাত্রায়। সেদিনই মাঝরাতে অসীমের হঠাৎ করে ঘুম ভেঙে গেছিল। জল খেয়ে সে আবার শুতে যাবে, হঠাৎই শুনতে পেল কে যেন পাশের রাস্তা দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। কেউ যেন জল ছড়া দিতে দিতে যাচ্ছে। কিছুক্ষণ বাদে পায়ের চলার শব্দটা বদলে গেল। মনে হলো যেন কোনো ভারী চেহারার জন্তু স্লথ পায়ে হাঁটছে। তার নখ বা খুরের সঙ্গে মাটির ঘর্ষণে প্রবল শব্দ হচ্ছে। অসীম একটু সাহসী প্রকৃতির ছেলে। সে জানলাটা অল্প করে ফাঁক করে তার বাইরে তাকালো, আর যা দেখলো তাতে তার বুকের রক্ত জল হয়ে গেল। সে দেখল একটা ভীষণকায় লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার শরীরের ওপরের অংশটা মানুষের মতো, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত অংশটা ষাঁড়ের মতো। লোকটার দুহাতে ধরা দুটো মালসা, তার থেকে কিছু একটা তরল চলকে চলকে মাটিতে পড়ছে। লোকটার মাথার ওপরও একটা মালসা বসানো, আর তাতে আগুন জ্বলছে। লোকটার চুল ও সিংহের কেশরের মতো। লোকটা পা ঘষে ঘষে চলছে, আর তার মুখ থেকে জন্তুর মতো একটা ঘটঘট শব্দ হচ্ছে। তৎক্ষণাৎ ভয় জানলা বন্ধ করে দিল অসীম, আর বিছানায় বসে কুলকুল করে ঘামতে লাগলো। অমাবস্যার একদিন আগে মহাপুরুষ গ্রামের মোড়ল মাতব্বরদের নিয়ে একটা মিটিংয়ে বসলেন। তিনি তাদের বললেন যে গণনা করে তিনি জেনেছেন এমন একজন ব্যক্তি আছে এই গ্রামে যার নামের আদ্যাক্ষর ন আর পদবীর আদ্যাক্ষর ক। সেই এসব করাচ্ছে। সে একজন তন্ত্রসিদ্ধ দুষ্ট ব্যক্তি, এবং তার অঙ্গুল হিলনে তার প্রতিপালিত কোনো নিশি সবার ক্ষতি করে চলেছে। তিনি জিজ্ঞাসা করলেন এই গ্রামে এই নামের বৈশিষ্ট্যের কোনো ব্যক্তি বর্তমান আছে কিনা। গ্রামের মোড়ল মশাই অনেক ভেবে বললেন, নগেন গুছাইত নামের এক ব্যক্তি গ্রামে ছিল, কিন্তু বছর 5 আগে সে গ্রাম ছেড়ে কোথায় যেন চলে গেছে, তা কেউ জানে না। বর্তমানে তার ভিটেতে ঘুঘু চড়ছে। তখন সিদ্ধ পুরুষ জানতে চাইলেন সে ব্যক্তি ভিটে ছেড়েছিল কেন। উত্তরে মোড়ল মশাই জানালেন ওই নগেন গুছাইত ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। সে বিয়ে থা করেনি, প্রেত চর্চা, ডাকিনী বিদ্যার অনুশীলন এসব করত। গ্রামের অনেকেই ঘন ঘন অসুস্থ হতো। মনে করা হতো সে তার অপক্ষমতার প্রয়োগ করে এইসব করাতো। গ্রামের যত দুষ্ট লোকের যাতায়াত ছিল তার বাড়িতে। যাদের শত্রুদের বশীকরণ, ক্ষতি করার দরকার হতো তারা নগেনের কাছে যেত। নগেন টাকা পয়সার বিনিময়ে এসব করত। এমনও হয়েছে অনেকের ক্ষেতের পাকা ফসল রাতারাতি পুড়ে গেছে, পুকুর ভর্তি মাছ মরে গেছে। সবাই জানতো নগেনই এসব করাচ্ছে। পুলিশ কালা জাদু, অলৌকিক ঘটনা এসব বিশ্বাস করে না, তাই পুলিশে অভিযোগ করা যায়নি। নগেনকে পঞ্চায়েত সদস্যরা অনেকবার মুখে সতর্ক করেছে, কিন্তু নগেন তাদের উল্টো ধমক দিয়েছে। বলেছে সদস্যরা বেশি বাড়াবাড়ি করলে সে তাদের হাল খারাপ করে দেবে। সুতরাং এভাবেই সবকিছু চলছিল। তারপর বছর 5 আগে ভূত চতুর্দশীর সকালে খবর এলো নগেন কোথা থেকে একটা পচা গলা মানুষের লাশ নিয়ে এসে তার ঘরে রেখেছে, যার ফলে দুর্গন্ধের টেকা দেয়। মাতব্বররা এইরকম একটি সুযোগের জন্যই অপেক্ষা করছিল। পুলিশকে গোপনে খবর দেওয়া হলো। পুলিশ নগেনের আস্তানায় হানা দিল। পাওয়া গেল একটি পচা গলা মানুষের লাশ, খানপাচেক কালো পাঁঠা আর একটা রামদা। পুলিশের জেরার মুখে নগেন স্বীকার করলো আগের দিন রাতে সে একটা কবরখানা থেকে ওই লাশ তুলে এনেছে, আর কালো পাঁঠাগুলোও চুরি করা। এসব করার উদ্দেশ্য ভূত চতুর্দশীর দিন সে 5টি কালো পাঁঠা বলি দিয়ে ওই শবের ওপর বসে সব সাধনা করবে। এতে নাকি তার অলৌকিক ক্ষমতা অনেক বাড়বে।
যাই হোক, কবরখানা থেকে মৃতদেহ চুরি ও ছাগল চুরির অপরাধে তাকে কয়েকদিন ধরে জেলের খানি টানতে হলো। ছাড়া পেয়ে সে প্রথমে মাতব্বরদেরকে শাসায় দেখে নেবে বলে, তারপর লাঠির ডগায় একটা পুঁটলি বেঁধে সেই যে কোথায় দেশান্তরে চলে গেল, তারপর থেকে আর কেউ তাকে কখনো এ গায়ে দেখেনি। মহাত্মা এসব শুনে জিজ্ঞাসা করলেন, যারা নিশির কাণ্ডে মারা গেছে তাদের বাপ জ্যাঠা প্রভৃতি বয়োজ্যেষ্ঠরা কেউ ওই মাতব্বরদের মধ্যে পড়ে কিনা? শুনে মোড়ল মশাই বললেন, কোনো মাতব্বরের পরিবারের ছেলে মেয়েই মারা যায়নি। বাবাজি বললেন, সেটাই আন্দাজ করেছিলাম। কেউ একটা এত ছোট কারণের জন্য এতগুলো মানুষকে প্রেত লেলিয়ে হত্যা করায় না। এর পেছনে অনেক বড় কোনো ব্যাপার আছে। যাই হোক, আগে নিশিকে নিষ্ক্রিয় করতে হবে, তাড়াতে হবে। কারণ নিশিকে নগেন দুর্নিয়ন্ত্রিত করছে। তার মনে কিছু পরিবারের ওপর হয়তো সুনির্দিষ্ট কোনো আক্রোশ বা সুতীব্র ক্রোধ আছে। তাই সে ওই পরিবারগুলোর চরম সর্বনাশ দেখতে যায়, আর তা সে চরিতার্থ করে তার প্রতিপালিত নিশির সাহায্যে। তাই ওই নিশিকে নিষ্ক্রিয় করলেই নগেনের ক্ষমতা খর্ব করা যাবে। অমাবস্যার রাতে নির্দিষ্ট সময় নিশি নিয়ন্ত্রণ ও নিষ্ক্রমণের যজ্ঞ শুরু হলো। মহাপুরুষের এই যজ্ঞে তাঁর দুজন চেলা যোগ দিয়েছিল। তিনি গ্রামের কোনো মানুষকেই ওই যজ্ঞে থাকার অনুমতি দেন, কারণ তার কথা অনুযায়ী উক্ত অনুষ্ঠানে উপস্থিতদের অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা, এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। শুধু বাবাজির নির্দেশ অনুযায়ী গ্রামবাসীরা অনুষ্ঠানের সমস্ত উপকরণ জোগাড় করে দিল, যার মধ্যে একশরা ছাগ রক্ত এবং দেশি মদও ছিল। বাবাজি পই পই করে বলে দিয়েছিলেন যে যতক্ষণ যজ্ঞ চলবে সবাই যেন নিজের বাড়ির সদর দরজা বন্ধ করে রাখে এবং যাই ঘটুক না কেন বাড়ির বাইরে যেন না বেরোয়। সেই নির্দেশ মেনে গ্রামবাসীরা নিজ নিজ ঘরে স্বেচ্ছাবন্দী হয়ে রইল। মধ্যরাতে যজ্ঞ শুরু হলো। সে এক ভয়ঙ্কর রাত। চারিদিক নিথর নিস্তব্ধ, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। মাঝে মাঝে দূর থেকে মন্ত্রোচ্চারণের ক্ষীণ শব্দ ভেসে আসতে লাগলো এবং তার সাথে পাল্লা দিয়ে নানান ধরনের পৈশাচিক চিৎকার, টিপ্পনি, অট্টহাস্য শোনা যেতে লাগলো, যেন দূরে কোথাও একটা যুদ্ধ হচ্ছে, সুরের সঙ্গে অসুরের, ভালোর সঙ্গে মন্দের। হঠাৎ চারিদিক ধুলাবৃত করে মারাত্মক ঘূর্ণিঝড় উঠল। ঝড়ের একটানা গো গো আর শোঁ শব্দে অনেকেই চমকে উঠল, ভয় পেল। অনেক বাড়িরই গাছের ডালপালা মটমট করে আপনা আপনি ভেঙে পড়ল। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ঝড়ের তাণ্ডব হঠাৎই থেমে গেল। তারপর সব চুপচাপ, আগের মতো অখণ্ড নীরবতা, আর চারিদিকে তমসী অন্ধকার। পরের দিন একটু বেলা করে মহাপুরুষ গ্রামের সবাইকে চণ্ডী মণ্ডপে ডাকলেন। প্রথমেই সবাইকে সুখবর দিয়ে বললেন যে নিশির ভয় আর নেই, তাকে নিরস্ত্র করা গেছে, সেই তল্লাট ছেড়ে চলে গেছে। এরপর বললেন তিনি এই ঘটনার পেছনে এক অত্যাশ্চর্য কাহিনী যা জানতে পেরেছেন তিনি তা সবাইকে জানান। তিনি বলে চললেন, আপনাদের হয়তো স্মৃতি বিস্মৃত হয়েছিল, তাই কিছু পূর্ব ঘটনা আমাকে বলেননি। যাই হোক, গতকাল রাতে আমি সেগুলো জানতে পেরেছি। নগেন যখন খুব ছোট তখন তার বাবা মারা গিয়েছিল। নগেনের মা খুব কষ্ট দুঃখ করে নগেনকে মানুষ করছিল। সে লোকের বাড়ি বাড়ি গিয়ে ধান কুটত, গোয়াল ঘর পরিষ্কার করত, গরুর দুধ দুইত, লোকের থালা বাসন মেজে দিত, লোকের ঘর ঝাঁট দিত, আর খেতে জন মজুরের কাজও করত। বিনিময়ে যে টাকা পেত তাই দিয়ে মা ছেলের দুটো পেট কোনো রকমে চলছিল। একবার খুকুদের বাড়িতে বিরাট একটা চুরি হয়। অনেক সোনাদানা চুরি গিয়েছিল। নগেনের মা ওই বাড়িতে ঠিকই কাজ করত। খুকুর বাড়ির লোকেরা সন্দেহ করে যে নগেনের মাই সব চুরি করেছে। তারা রীতিমতো নগেনের মাকে জেরা করে এবং হুমকি দেয়, কিন্তু নগেনের মা চুরির কথা অস্বীকার করে। তখন বিশু, নাড়ু, সুশীল, কালীপদ, পাপিয়া, বুলিদের বাড়ির লোকজন খুকুদের সমর্থন করে বলে যে তাদের বাড়ির থেকেও অনেক জিনিস সরেছে মাঝে মাঝে। নগেনের মা এসব বাড়িতেও ঠিকই কাজ করত। নগেনের মা দোষ স্বীকার না করায় মোড়লদের বিচার সভা বসল এবং একতরফাভাবে বিধবাকে দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু চুরির মাল কোথাও মিলল না। শাস্তিস্বরূপ নগেনের মাকে প্রচণ্ড প্রহার করা হলো। তারপর তার মাথা ন্যাড়া করে গোটা গ্রামে ঘোরানো হলো এবং তাদের এক ঘরে করা হলো। চূড়ান্ত অপমানে এবং প্রহারের জর্জরিত নগেনের মা বাড়িতে এসে সেই যে বিছানা নিল আর উঠল না। কদিন বাদে তার মৃতদেহ ঘর থেকে বেরোলো। মায়ের অপমান, মায়ের বেইজ্জতি কোনো সন্তানই সহ্য করতে পারে না।
তার জন্য যে কোনো মূল্যে সে সমাজকে প্রত্যাখ্যাত করতে প্রস্তুত। আর সেই অপমান যদি কারোর মাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তবে সন্তানের প্রতিশোধ স্পৃহা দাবানলের মতো জ্বলতে থাকে সর্বদা। নগেন জানতো যে তার মা চুরি করেনি। নগেন যদিও খুব ছোট ছিল তখন, কিন্তু মায়ের মৃতদেহ ছুঁয়ে সে শপথ নিল যে তার মায়ের এই মর্মান্তিক মৃত্যুর বদলা সে একদিন নেবেই। তার মায়ের মৃত্যুতে তার সুকুমার প্রবৃত্তিগুলি একেবারে নষ্ট হয়ে গেল। সে ক্রমশ খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হলো। কালা জাদু, বশীকরণ, মরণ উচ্চাটন, এই সব বিদ্যা সে শিখতে লাগলো। সে জানতো গায়ের জোরে সে প্রতিশোধ নিতে পারবে না, কিন্তু ডাকিনী বিদ্যার সাহায্যে প্রেতকে বশীভূত করে ওই প্রেতের সাহায্যে অভিযুক্ত বাড়িগুলির বংশের প্রদীপদের সে চিরতরে নিভিয়ে দেবে, এবং সেটাই হবে মৃত মায়ের আত্মার প্রতি তার চরম শ্রদ্ধাঞ্জলি। তাই 5 বছর আগে সে সব সাধনা করে ভয়ঙ্কর কোনো প্রেত বা নিশিকে নিজের বশীভূত করতে চেয়েছিল, কিন্তু আপনারা তার সে চেষ্টায় জল ঢেলে দিলেন। পুলিশ তাকে ধরে নিয়ে গেল। ছাড়া পাবার পর নগেন ভাবল এইভাবে লোকালয়ে সব সাধনা করা প্রায় অসম্ভব ব্যাপার। তাই সে নিজের বাস্তু ছেড়ে শ্মশানে শ্মশানে ঘুরতে লাগলো। উদ্দেশ্য ছিল সব সাধনায় সিদ্ধি লাভ করা। অবশেষে গত বছর তারাপীঠের মহাশ্মশানে তার উদ্দেশ্য সাধিত হয়। এক চণ্ডালের সব সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে সে মহাপরাক্রমশালী হয়ে ওঠে। প্রেতকে তার নিয়ন্ত্রণে নেয় এবং তাকে নিশিরূপে এই গ্রামে পাঠাতো তার চিহ্নিত বাড়িগুলোর ভবিষ্যৎ প্রজন্মের বংশধরদেরকে নিশ্চিহ্ন করতে। নিশিকে জাগাবার জন্য সে নিয়মিত মদ ও নিজের বুক চিরে রক্ত দিত। এই কাজে সে প্রায় সফল হয়ে এসেছিল। ইতিমধ্যে আমি গ্রামে এসে পড়ি, তার কারিকুরি ধরে ফেলি, না হলে আরও 5টি তাজা প্রাণ নিশির শিকার হতো। সে এটাও জানতে পারে, ফলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। যেহেতু তন্ত্রবিদ্যার সাহায্যে আমাকে হারানো যাবে না, তাই সে আমাকে হত্যার চক্রান্তও করে। এর মধ্যে আমার শিষ্যরা এসে পড়ায় তার সেই পরিকল্পনাও ভেস্তে যায়। আর গতকাল রাতে পূজা পাঠ করে আমি সেই প্রেতকে তার নিয়ন্ত্রণ মুক্ত করলাম এবং তাকে মুক্তি দিলাম। ফলে সে সব দিক থেকেই অসহায় হয়ে পড়ল। এতক্ষণ সবাই বাবাজির কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। হঠাৎই একজন মাতব্বর বলে উঠল, সে হতচ্ছাড়া এখন কোথায়? তাকে আমরা পিটিয়ে মেরে ফেলব। মহাপুরুষ শুনে হাসলেন, তারপর বললেন, কাকে মারবেন আপনি? কাল নিশি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় যে মহাপ্রলয় উঠেছিল, তাতে আপনাদের গ্রামের অর্ধেক গাছ উপড়ে পড়েছে। নগেন গত 1 বছর ধরে ছদ্মবেশে আপনাদের এই গ্রামের পশ্চিম সীমানায় একটি পর্ণকুটিরে বাস করত। ব্যাপারটা আপনাদের সবারই নজর এড়িয়ে গেছে। সেখান থেকে সে নিশিকে পরিচালনা করত আর মৃত্যুর খবর সংগ্রহ করত। গতকালের ওই মহাপ্রলয়ের সময় একটা মস্ত বড় তেঁতুল গাছ তার কুটিরের ওপর ভেঙে পড়ে। তাতে কুটির সহ সে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেছে। স্বয়ং ভগবানই পাপাত্তাকে শাস্তি দিয়েছেন। সুতরাং বলছিলাম, অনেক হত্যা, অনেক অনাচার এই গ্রাম দেখেছে। এবার এখানে একটু শান্তি ফিরে আসুক। তো এই তো ছিল আজকের দুর্ধর্ষ এপিসোড। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথে। এবং এরকম আরও এপিসোড শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই আরও একটা হন্টেড এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। শুভরাত্রি।